চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। অনেকগুলো পুতুল আবার হরেক তাদের রং, এক এক জনের এক এক মেজাজ, এক এক রকম ঢং। ঢং আর রঙের মিশেলে এক এক মেজাজে দেখা মিলল একাধিক শোকেশ ভর্তি নানা রাজ্য ও দেশের নানা ধাঁচের পুতুলের। এই পুতুলগুলি দীর্ঘ সময় ধরে সংগ্রহ করছেন দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের কল্যাণপুরের বাসিন্দা উজ্জ্বল সর্দার। বাড়ির যেদিকে চোখ যায় সেদিকেই পাওয়া যাবে নানা আকারের নানা সজ্জায় সজ্জিত বাহারি পুতুল। কোনোটা মাটির, কাঠের বা কাপড়ের তৈরি, তো কোনোটা আবার পোর্সেলিনের। উজ্জ্বলের পুতুল সংগ্রহের তালিকায় রয়েছে এ রাজ্যের বিভিন্ন জেলার লোকপুতুল, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের পুতুল, এছাড়াও বিভিন্ন দেশের ঐতিহ্য সংস্কৃতির পুতুল। উল্লেখ্য, শতাব্দী প্রাচীন পোর্সেলিনের পুতুলও তাঁর সংগ্রহে রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার ডাঙের পুতুল নাচের পুতুল, তারের পুতুল নাচের পুতুল তাঁর সংগ্রহে রয়েছে। টুকরো টুকরো অনেক ঘটনা রয়েছে এই পুতুল সংগ্রহকে ঘিরে। প্রশ্ন উত্তর পর্বে উজ্জ্বলের কাছ থেকে জেনে নেব পুতুল সংগ্রহের এই নেশা কিভাবে এলো, এই কাজ করতে গিয়ে কোনো ভালো অভিজ্ঞতা, আগামী দিনের পরিকল্পনা, পরিবার থেকে কতটা সহযোগিতা পান এবং পুতুল কারিগরদের কথা। শখের সংগ্রহ যে মানুষকে খুব সিঁড়ির একটার পর একটা ধাপ বেয়ে বেয়ে ওপরের দিকে তুলতে পারে, এটা বিভিন্ন মানুষজনকে দেখেই আমার শেখা। তো সেই জায়গা থেকে আমি যখন বারুইপুর হাই স্কুলে পড়তাম, বারুইপুর হাই স্কুল বোঝেন মানে একটা প্রান্তিক গ্রাম থেকে যাচ্ছি, গিয়ে একটা স্কুলে পড়ছি। আমার স্কুল কিন্তু প্রতিনিয়ত আমার শখের জীবনকে তোল্লাই দিয়েছে বা প্রাধান্য দিয়েছে। মাস্টারমশাইরা বছরের নির্দিষ্ট সময় প্রদর্শনী দেখতে চাইতেন, বছরের অন্যান্য সময়ও কিরে কী সংগ্রহ করলে এটা জানতে চাইতেন। তো আমার জীবন সেখান থেকেই শুরু। ইতিহাস বিষয়টা চিরকালই আমার ভীষণ ভালো লাগার একটা বিষয়, কিন্তু তার বাইরেও যেটা দাঁড়িয়েছিল যে এই বুড়ো দিদিমা তার পানের একটা জর্দার কৌটো আমাকে দিয়েছিলেন। তো সেই জর্দার কৌটো নেড়ে, টিনের জর্দার কৌটো, তো নাড়ার পর বুঝেছিলাম যে সেটার মধ্যে বেশ কিছু মুদ্রা রাখা আছে, তো কয়েন। আর ৫ জনের যেরকম ছোটোবেলার শখটা থাকে কয়েন জমানো, ডাকটিকিট জমানো, আমারও তেমনটাই ছিল। একটু অন্যরকম দেখতে কয়েন হলে সেগুলো জমিয়ে রাখতাম। তখন ডাকটিকিটের তো আকছার চিঠিপত্র আসতো বাড়িতে, তো সেগুলো থেকে কেটে কেটে রাখতাম। আমার এক দাদু এনে দিতেন, তিনি ডাক বিভাগে চাকরি করতেন। তো ওই যে বাবার দিদিমা যে জর্দার কৌটোটা দিলেন না, তো তার মধ্যে তো যে টাকাগুলো ছিল, কয়েনগুলো, সে তার মধ্যে অনেকগুলো ছিল তামার টাকা আর অনেকগুলো ছিল রুপোর মানে কয়েন। এগুলো সবগুলোই ব্রিটিশ পিরিয়ডে। তো রুপোর কয়েন ব্রিটিশ পিরিয়ডে মহারানী ভিক্টোরিয়ার ছবি দেওয়া, রাজা পঞ্চম জর্জের ছবি দেওয়া, এটা তো খুব মজাদার ব্যাপার। কিন্তু তার থেকেও আমার কাছে যেটা বেশি মজাদার লেগেছিল সেটা হলো যে একটা কাগজে মুড়ে এই কয়েনগুলো রাখা ছিল। তো কাগজটা আস্তে আস্তে করে খুললাম, খুলে দেখছি কাগজটা পুরো ফুটো 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 হয়ে গেছে, কারণ টিনের জর্দার কৌটো তো। তো সেই কাগজটা আদতে একটা অঙ্কের প্রশ্নপত্র, এবং সেই অঙ্কের প্রশ্নপত্রটা, এই বিষয়ে বলে রাখি যে অঙ্ক আমার জীবনে সবথেকে বেশি ভয়ের একটা বিষয় ছিল। তো সেক্ষেত্রে অঙ্কের প্রশ্নপত্র পেয়েছি, কিন্তু মারাত্মক যে জায়গায় আমার সেই সময় মনের মধ্যে দানা বেঁধেছিল যে সেই অঙ্কের প্রশ্নপত্রটা ছিল 1947 সালের। তো এটাই আমার কাছে জীবনের বলা যায় প্রায় মোড় ঘুরিয়েছিল, যে 1947 সাল, যে সালে আমার দেশ স্বাধীনতা পেয়েছে। তো কয়েন ঠিক আছে অন্য জায়গা থেকে বা কয়েন সংগ্রহ তো হতেই থাকে বা হয়তো পেয়ে যাব, কিন্তু এই যে কাগজটা, এই কাগজটা আমার কাছে বলেছিল যে এটা ইতিহাসের একটা অন্যতম উপাদান। সেই থেকে মোটামুটি কাগজে প্রমাণ এবং নিজের জেলা, নিজের গ্রামের ইতিহাস, এমনকি সুন্দরবনের ইতিহাস খোঁজার জন্য দৌড়ে বেড়ানো। 2000 সাল নাগাদ আমার এই পথ চলা শুরু। তো আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে
তো তখন বহু গ্রামের প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমার সংগ্রহে এবং সুন্দরবন লাগোয়া বেশ কিছু জায়গা। তো সেই সমস্ত কিছু থেকে আমি একটুখানি নিজের মতো করে এবং নিজের কাছে প্রমাণ করতে পেরেছিলাম যে ইতিহাসেরও প্র্যাকটিক্যাল ক্লাস হয়, যদি আমরা সেটা সেই রকমভাবে বা সেই দৃষ্টিকোণ থেকে ভাবি। আসলে আমাদের ভাবনার ক্ষেত্রে সেই দৈন্যতা বলি বা ভাবি না আমরা আর কি, সেটা আমাদেরই ব্যর্থতা। তো এইভাবে চলতে চলতে একটা সময় এসে যখন অটোগ্রাফ পেলাম, তো অটোগ্রাফ পাওয়ার পর মনে হচ্ছে এই মানুষটার মধ্যে তো সেই মানুষটার ছোঁয়া আছে অটোগ্রাফটার মধ্যে। তো তারপর মনে হলো যে কোনো মানুষের যদি চিঠি পাই বা কোনো মানুষের ডায়েরি পাই, এই ডায়েরি পাওয়ার ক্ষেত্রে আমার বংশেরই একজন দাদু ছিলেন, তো তিনি স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত ছিলেন। তো তার দুটো আইডেন্টি কার্ড, অশ্বিনী সর্দার এবং অশ্বিনী রায়, ক্যালকাটা পোর্ট কমিশন তখন আর কি, বা পোর্ট ট্রাস্টের তখন তিনি চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। তো সেক্ষেত্রে আমার মনে হলো যে এই কাগজের নথিগুলোই তো আমার বাড়ির খুব সাংঘাতিক ইতিহাস বলে দিচ্ছে। তারপর এই কাগজে বাড়ির কাগজ ঘাঁটতে ঘাঁটতে পুরনো দলিল দস্তাবেজ পেলাম প্রায় 1700 সালের আমার বাড়ির যে খাজনা দেওয়া হতো, বাড়ির যে ফর্দ ছিল, সেই সমস্ত কাগজের নথিগুলো। এখান থেকে আরও বেশি করে আমি ইতিহাসের ওপরে ঝাঁপিয়ে পড়ি এবং এই সমস্ত জিনিসপত্র সংগ্রহ একটা নেশা চেপে যায়। আমার এই সংগ্রহ যা দেখছেন তার মধ্যে তো সিংহভাগ মানুষেরই দেওয়া। এই ধরুন এতগুলো দেশে যে পুতুল আমি সংগ্রহ করতে পেরেছি, তো সেটা তো উল্টো দিকে মানুষই আমাকে সেই সংগ্রহ করার ক্ষেত্রে কখনো হাত বাড়িয়ে দিয়েছেন, কখনো পিছন থেকে ঠেলে দিয়েছেন। এটা তো জীবনের সব থেকে বড় পাওনা, এবং আমি মনে করি যে এত মানুষ আমাকে ভালোবাসেন পুতুলের জন্য, এটা সাংঘাতিক আনন্দের ব্যাপার। প্রতিবন্ধকতা যদি বলেন, প্রতিবন্ধকতা তো হ্যাঁ, এই সমাজ কিন্তু প্রতিবন্ধকতার জায়গায় একটা সময় খাড়া হয়েছিল যে কি করে, এ কথা শুনতে হয়নি তা নয়, যে সব জিনিসপত্র এনে ঘরের মধ্যে জমা করে, এটা কি বা মানে অসুস্থ মানসিকতার লক্ষণ। তো আমার মনে হয়েছে যে ঠিক আছে, তারা বলুক না, কোনো অসুবিধা নেই, কিন্তু সেই তাদেরকেই আমি দেখাতে পেরেছি যে তুমি কি জাপানের পুতুল কখনো দেখেছো। ছোটবেলায় আর 5টা শিশুর মতো তারও পুতুল নিয়ে খেলা দিয়ে শুরু। এখান থেকেই ধীরে ধীরে পুতুল চেনা শুরু হয়, বাড়ে কৌতূহল। ক্রমে বুঝতে পারেন পুতুল শুধুমাত্র খেলার জিনিস নয়, এক এক জায়গার পুতুল সেই জায়গার সমাজ দর্শনের সম্পর্কে অনেক অজানা কথা বলে। এই পর্বে দেশ বিদেশের পুতুল সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এটাকে ডাঙের পুতুল বলা হয়। দক্ষিণ 24 পরগনা জেলার একমাত্র ঐতিহ্যবাহী ডাঙের পুতুল নাচের জন্য পুতুল আর কি। এটা এই যে দেখছেন, ঘাড় নড়বে, হ্যাঁ, হাত নড়বে। এটা যারা পুতুল নাচায় আর কি, পুতুল নাচের শিল্পী, তারা এটা নিয়েই পুতুল নাচ দেখান। আমাকে এটা উপহার হিসাবে দিয়েছেন সত্যনারায়ণ অপেরার পুতুল নাট্য সংস্থার জীবনমণ্ডলের হাটে। এটা দেখুন, একটা নারায়ণের মূর্তি। এই মূর্তিটা যদি ভালোভাবে দেখা যায়, এমন মূর্তি পুতুল আর কি এখন কিন্তু মিলবে না। এই পুতুলটা আমি সংগ্রহ করেছিলাম বরকাছাড়ির মেলা থেকে আর কি। এই পুতুলটা দেখুন, একটা মেয়ে পুতুল হিসেবেই দেখা যাচ্ছে। হাওড়া জেলার যে রানী পুতুল আছে, সেই রানী পুতুলের মতোই দেখতে অনেকটা। পুতুলটার বিশেষত্ব হলো পুতুলটা নাড়ালে ঝুমঝুম ঝুমঝুম করে একটা আওয়াজ হচ্ছে। বাচ্চাদের খেলার জন্য মূলত একটা ঝুমঝুমি ধরনের পুতুল এটা। এই পুতুলটা দেখুন, এটা সংগ্রহ মালদার হরিশ্চন্দ্রপুর থেকে। এই পুতুলটাও এক ধরনের ঝুমঝুমি পুতুল। এই পুতুলটা খুব মানে অদ্ভুত এই কারণে আমার কাছে, আমি বিয়ের পর সস্ত্রীক ঘুরতে গিয়েছিলাম ত্রিপুরা। তো আমরা দুজনে গিয়েছি ছবিমুড়া বলে একটি জায়গা। পরবর্তীতে সেটা আমি লিখেও ছিলাম যে ছবিমুড়া হলো এশিয়ার অ্যামাজন টাইপ একটা জায়গা। সেই জায়গাটা খুব বিখ্যাত, ত্রিপুরার একটা ঘোরার জায়গা। নীরমহল বলে একটা জায়গা আছে, তার পিছনে মেলাঘর নামটা। সেখানকার পালপাড়াতে এই পুতুল তৈরি হয়, ত্রিপুরার মাটির পুতুল।
পুতুলটা দেখেই আপনারা বুঝতে পারছেন এটা মণিপুরের একটা পুতুল আর কি। যখন আসাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম সেই সময় এক আমার বন্ধু হয় আর কি, যে মণিপুরেরই ছেলে। তো রথের সময় মণিপুরের মেয়েরা এই ধরনের পুতুল তৈরি করেন আর কি। বিদেশি পুতুলের কথা বলতে গেলে প্রথম আসি জাপানের বিদেশি পুতুল। এটা দেখুন, জাপানের দারুমা। খুব সাম্প্রতিক সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন জাপান সফরে গিয়েছিলেন, এই দারুমাই কিন্তু সে দেশ থেকে উপহার হিসাবে পেয়েছিলেন। দারুমা সে দেশে একটা ভোটিভ, মানে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এক ধরনের পুতুল। আমাদের দেশে যেমন ছলন মূর্তির পুতুল পাওয়া যায়, তেমনই দারুমা একটা পুতুল। নরওয়ে থেকে এই পুতুল সুজনদা আমার জন্য বলে নিয়ে এসেছে। এটাকে ট্রোল ডল বলা হয়। যে আমাদের একটা কথার চল আমাদের মধ্যে খুব আছে না, যে ট্রোলিং করা হচ্ছে। এই ট্রোলিং শব্দের উৎপত্তি এই ট্রোল ডল থেকে আর কি। এই পুতুলটি আমাকে উপহার দিয়েছেন জাদুকর পিসি সরকার জুনিয়র। তো তিনি তো সারা পৃথিবীতে 117টার উপর দেশ ঘুরে বেরিয়েছেন ভারতীয় জাদুর জন্য। আমি তার ভীষণভাবে ভক্তই আর কি। তো একদিন তিনি আমাকে ফোনে বললেন, পুরো এটা 2022 সাল নাগাদ, যে উজ্জ্বল তুমি একটু আসবে? হ্যাঁ স্যার আমি আসছি। তো আমাকে তারপর ডাকলেন, আমি গেলাম আর কি। বলছেন যে তোমার জন্য একটা জিনিস নিয়ে আসা আছে, তোমাকে দিতে চাই, কারণ ও ভীষণভাবে বলছে যে তোমার কাছে চলে যাবে, আমার কাছে আর থাকতে চাইছে না। বলছিলাম যে এইরকম জড়বস্তু কথা বলে নাকি? বলো প্রত্যেকটা বস্তুর মধ্যেই প্রাণ আছে, সে কথা বলে বলেই আমার সঙ্গে এসেছে এবং এখন তোমার কাছেই যেতে চায় আর কি। এই দুটো পুতুলও বিদেশি পুতুল আর কি। তো মজা হলো যে আমাদের এখানে মানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মথুরাপুরে পৌষ সংক্রান্তির উপলক্ষে একটা মেলা বসে। পুরনো ভাঙাচোরা জিনিস প্রচুর পাওয়া যায় সেই মেলাতে আর কি। তো একজন দোকানদার পুতুল দুটো এনেছেন, খুব স্বাভাবিকভাবেই দেখতে বুঝতেই পারছেন যে ভীষণ সুন্দর পুতুল এবং খুব আকর্ষণীয় আর কি। দোকানের ওপরে সাজানো। বলেছিলাম যে এই পুতুল দুটো জোড়া কত? 15,000 টাকা। আমি বললাম ঠিক আছে। তো দেখলাম, আনন্দ লাগলো, ব্যাস এই পর্যন্তই। 15,000 টাকা দিয়ে পুতুল কেনার মতো জায়গা আমার নয়। তো তিনি বললেন, আপনি এদিকে শুনুন। বলুন যে আপনার কি পুতুল দুটো পছন্দ হয়? বললাম হ্যাঁ পছন্দ তো, কিন্তু 15,000 টাকা আপনি যা দাম হাঁকালেন। তো বললাম আপনি কত দেবেন? বললো না, আমার পক্ষে 15,000-এর এগেনস্টে দাম করাটা খুব মুশকিল ব্যাপার। বললো 12,000 টাকা দিতে পারলে নিয়ে চলে যান, কারণ একজন আমার কাছে দাম দিয়ে গিয়েছে, সে 10,000 টাকা দেবে বলেছে, আমি দিইনি। এবং তিনি রেফারেন্স দিলেন, মানে তিনি যে বানিয়ে বলছেন ব্যাপারটা তা না, যিনি 10,000 টাকা দাম দিয়েছেন তার নাম পরিচয়ও আমাকে জানালেন এবং সত্যিই তিনি 10,000 টাকা দাম দিয়েছিলেন। তো তারপর দেখলাম যে আমার পক্ষে সেটা দরদাম করে সাধ্যে কুলানো খুব মুশকিল ব্যাপার। তো বললাম চলুন পুতুল না কিনতে পারি, এক কাপ চা খাই, দুজনে চা খেলাম। তারপর হাত মিলিয়ে আমি বললাম যে বন্ধুত্ব থাক, পুতুল নাই বা কিনতে পারলাম, কি আর করা যাবে। তো বিশ্বাস করুন তিনি সেই হাত ছাড়েননি। তিনি বলছেন আপনি যে দামটা দেবেন, আমার যা লস হোক যাই হোক না কেন, পুতুল আপনাকেই আমি দেবো। আমি এই দুটো পুতুল নিয়েছিলাম, দুটো 1000 টাকা দিয়েছিলাম, 500 টাকা আমায় ফেরত দিয়েছেন তিনি দিয়ে বলেছেন যে টাকায় সবসময় সম্পর্ক তৈরি হয় না। একটা সরস্বতী ঠাকুরই দেখছেন, কিন্তু সরস্বতী পুতুল হিসেবেই আমি বলতে অভ্যস্ত, বা ঠিক আছে যাই হোক, দেখেই বুঝতে পারছেন যে কারোর না কারোর হাতে তৈরি আর কি। আমি বাড়িতেই আছি সরস্বতী পুজোর আগে। আমার পাড়ার এক দাদার ছেলেটি এখন কত ক্লাস 4-5 এইরকমই পড়ে আর কি, এটা বানিয়েছেন এবং বানিয়ে সে বাবার কাছে বায়না করেছে যে এটা ওই কাকুকেই দেব, তো তার জন্যে নিয়ে চলো। আমি বাড়ি থাকিনি সেই সময়, তার জন্য 2-3 দিন সে খোঁজ করে করে ফিরে গিয়েছে, তবু কারোর হাতে দেয়নি। তারপর আমাকে যেদিন পেয়েছে সেদিন আমাকে দিয়েছে। বিশ্বাস করুন, মানে জীবনে আর কি বাঁচাই। এর শিল্পকর্ম আমার কাছে তো অসাধারণ, মানে এ নিয়ে আমি কোনো রকম কোনো প্রশ্ন, যুক্তি, তর্ক, বিশ্লেষণ কোনো কিছুতেই যেতে রাজি নয়। কিন্তু একজন মানুষ, সেই ছেলেটি, সেই মানুষটা, সে আমার কথা যে এতটা ভেবেছে, এটাই তো আমার কাছে অনেকটা। একটা পুতুল একটা মানুষ, একটা সংস্কৃতি, একটা জনগোষ্ঠীর কথা বলে। পুতুল শুধু একটা পুতুল নয়, প্রতিটা পুতুল তার কাছে এক একটা
জীবন।